প্রাণ কিংবা সম্মানের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করছে ইরান। টানা কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনাপূর্ণ এই সংঘাত দেশটি যেন ধীরে ধীরে নিজেদের পূর্ণ সামরিক সক্ষমতা প্রকাশ করতে শুরু করছে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। শুরু থেকেই এই দুই দেশের কৌশল ছিল ইরানকে চাপে রাখা, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র, যেখানে আঘাতের জবাব আরও তীব্র আঘাত দিয়েই দিচ্ছে তেহরান। শনিবার পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন নাতানজ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার খবর সামনে আসে। ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত এই গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বহুদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্র দাবি করে এই হামলা ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধাক্কা দেওয়া এবং কৌশলগতভাবে দুর্বল করে ফেলা। তবে প্রত্যাশার বিপরীতে এই হামলা ইরানকে পিছু হটাতে পারেনি, বরং আরও আক্রমণাত্মক করে তুলছে। একই দিনের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়ায় ইরান নজিরবিহীন তীব্রতায় আঘাত হানে ডিমোনা অঞ্চলে, যেখানে অবস্থিত নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির কেন্দ্র হিসেবে পরিচিত। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে এই এলাকাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে, যা এই সংঘাতকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে কৌশলগত চাপে থাকা ইরান এখন আর প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং সম্পূর্ণভাবে আক্রমণাত্মক কৌশলে ঝুঁকছে। আধুনিক ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরান এমন সব লক্ষ্যবস্তুতে আঘাত হানছে যা প্রতিপক্ষের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। এর ফলে বহু বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত চ্যালেঞ্জের মুখে পড়ছে এবং প্রতিটি হামলার জবাব প্রায় তাৎক্ষণিকভাবে দেওয়ার মাধ্যমে ইরান দেখিয়ে দিচ্ছে তাদের সামরিক প্রস্তুতির গভীরতা। এই নতুন কৌশলের পেছনে রয়েছে একটি পুরনো কিন্তু কার্যকর ধারণা, যা আন্তর্জাতিক রাজনীতিতে পরিচিত ম্যাডম্যান থিওরি নামে। এই তত্ত্ব প্রথম সামনে আনেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, যিনি ভিয়েতনাম যুদ্ধ চলাকালে শত্রুপক্ষকে মানসিকভাবে চাপে রাখতে এই কৌশল ব্যবহার করেছিলেন। মূল ধারণাটি ছিল নিজেকে এমনভাবে উপস্থাপন করা যেন আপনি যে কোনো সময় অপ্রত্যাশিত এবং চরম সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে প্রতিপক্ষ ভীত ও অনিশ্চয়তায় থাকে এবং সরাসরি সংঘাতে জড়াতে দ্বিধাগ্রস্ত হয়। পরবর্তীতে এই কৌশলকে আবারও আলোচনায় নিয়ে আসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং এখন অনেক বিশ্লেষক মনে করছেন একই পথ অনুসরণ করছে ইরান। তারা এমন এক পরিস্থিতি তৈরি করতে চাইছে যেখানে প্রতিপক্ষ তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে থাকবে। এর ফলে যে কোনো আক্রমণের আগে বহুবার ভাবতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এদিকে যুদ্ধক্ষেত্র শুধু আকাশ বা স্থলে সীমাবদ্ধ নয়, বরং জলপথ ও আঞ্চলিক মিত্রদের ব্যবহার করেও চাপ বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে ইরান। পারস্য উপসাগর এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে তাদের উপস্থিতি বাড়ানোর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের কৌশলগত ধৈর্য এবং পরিকল্পিত অগ্রগতি। তারা এখনও তাদের সম্পূর্ণ সামরিক সক্ষমতা প্রকাশ করেনি, বরং ধাপে ধাপে নিজেদের শক্তি প্রদর্শন করছে, যা প্রতিপক্ষের জন্য আরও বড় অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আঞ্চলিক মিত্রদের সক্রিয় করে বহু ফ্রন্টে চাপ সৃষ্টি করার পরিকল্পনাও স্পষ্ট হয়ে উঠছে। এর ফলে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। প্রতিটি আঘাত ও পাল্টা আঘাত নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে এবং যে কোনো ভুল সিদ্ধান্ত এই সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে পারে। আন্তর্জাতিক মহল ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে আপাতত স্পষ্ট যে এই লড়াই শুধুমাত্র সামরিক শক্তির নয়, বরং কৌশল, মনস্তত্ত্ব এবং বৈশ্বিক প্রভাব বিস্তারের এক জটিল প্রতিযোগিতায় রূপ নিয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপেই হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী।
ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় এক অভূতপূর্ব আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে ইসরায়েলের সাধারণ মানুষ। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বিশেষ করে জেরুজালেম ও মধ্যাঞ্চল সহ দক্ষিণ অঞ্চলের একাধিক শহরে আঘাত হানার ফলে বহু আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা ও অবকাঠামো ভেঙে পড়ছে। প্রতিদিনই সাইরেন বেজে উঠছে, আর সেই শব্দ শুনেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছে হাজার হাজার মানুষ, যাদের চোখে মুখে এখন স্পষ্ট আতঙ্কের ছাপ। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা অনেকেই তুলনা করছেন গাজা উপত্যকার সেই দীর্ঘদিনের বিভীষিকার সঙ্গে, যেখানে প্রতিনিয়ত বোমা হামলার আতঙ্কে দিন কাটায় সাধারণ মানুষ। ঠিক সেই একই চিত্র এখন যেন উল্টো হয়ে ফুটে উঠছে ইসরায়েলের ভেতরেই। বিস্ফোরণের শব্দ, ধোঁয়ার কুণ্ডলী আর ছুটে চলা মানুষের ভিড়, সব মিলিয়ে এক অস্থির বাস্তবতা তৈরি হয়েছে। ক্রমাগত হামলার ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করছে। বিশেষ করে বহুল আলোচিত আয়রন ডোম নিয়ে আলোচনা এখন তুঙ্গে, কারণ এই সিস্টেমটি প্রতিদিন বিশ্বের অন্যতম কার্যকর আকাশে পরিণত হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক হামলায় এর সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একাধিক ক্ষেপণাস্ত্র একসাথে ছোড়া হলে বা জটিল কৌশল ব্যবহার করা হলে এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করা সম্ভব, এমনটাই এখন দৃশ্যমান বাস্তবতায় পরিণত হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিনিয়ত। এদিকে সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটছে দক্ষিণ ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থানের কাছাকাছি, যেখানে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র। বিশেষ করে দিমোনার কাছাকাছি এলাকায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। জানা গেছে এই কেন্দ্রটি ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি, কিন্তু সেই এলাকাতেও আকাশ প্রতিরক্ষায় ফাঁক তৈরি করে আঘাত হানতে সক্ষম হয় ইরানি ক্ষেপণাস্ত্র, যা পুরো বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে। একই সঙ্গে পার্শ্ববর্তী আরাত শহরের আবাসিক এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যেখানে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। 21 মার্চ রাতে সংঘটিত একাধিক হামলায় অন্তত 175 জন আহত হয়েছে বলে জানা গেছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করছে যে তারা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু সবগুলো ঠেকাতে সক্ষম হয়নি। বিশেষ করে প্রায় 3 ঘন্টার ব্যবধানে ধারাবাহিকভাবে 2 দফা আঘাত আসার পর প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বেড়ে যায়, যার ফলে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে ইরান এখন যে ধরনের আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছায় একাধিক ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে যায়, যেগুলোকে একসাথে শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন। এই প্রযুক্তিকে সাধারণত ক্লাস্টার বা গুচ্ছ বোমা কৌশল হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে একটি ক্ষেপণাস্ত্র থেকেই কয়েক ডজন বিস্ফোরণ ঘটতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয় এবং প্রতিরোধের সক্ষমতা কমিয়ে দেয়। এর পাশাপাশি কিছু ক্ষেপণাস্ত্রের রয়েছে পথ পরিবর্তনের ক্ষমতা, অর্থাৎ এগুলো মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থার গণনা ও ট্র্যাকিং প্রক্রিয়া ব্যাহত হয়। ইন্টারসেপ্টর মিসাইলগুলো নির্দিষ্ট গতিপথ ধরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হলেও যখন লক্ষ্যবস্তু হঠাৎ পথ বদলে ফেলে তখন তা প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। এর ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এই পরিস্থিতি সামরিক কৌশলগত দিক থেকে এক নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ এবং আতঙ্কিত মানুষের দৌড়ঝাঁপ। অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।